তুই তো ছিলি আবিরের সাথে, কে হয়েছে বল। চাচ্চু, আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গেছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম বন্ধু বেশি, তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। থাক, আমার কিছু বোঝাতে হবে না, কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তো বলছি। তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসব যেন না জড়ায়। জি বড় আব্বু। মেঘ আচমকাই প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কি এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই বছর রাজনীতি করে, আমার শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও করছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে, তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায়। কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না ছড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? ভাইয়া, মাথা ঠান্ডা করে তুমি, বাদ দাও প্লিজ। আমি তোমাকে সত্যি জানিয়েছিলাম বিষয়টা, তুমি যে এইভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে, এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগে ব্যাপারটা সলভ করে ফেলতাম। তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছে। তুমি যা করেছো, এরপর আশা করি আর কিচ্ছু হবে না। তাই বলছিলাম, ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছ। আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেখানে কেউ কিছু বললে এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো বাড়িতে আসছি, যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমি। আচ্ছা, আমি আসছি। এতক্ষণে মেঘে ঠেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তার অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। মাথার নিচে দুহাত রেখে চোখ বুঝলো। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2 থেকে 3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো, 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, আর যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসি রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবে মাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল, কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়, শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার। কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবে মাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। বয়সের গণ্ডি 9 থেকে 10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়।
ছেলেটাকে স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলায় পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা, একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবার সামনে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল। তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়ে দেখেনি দুগালে আবিরের 5 আঙ্গুলে দাগ বসে গেছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল। সেই ছোট্ট মেয়েটাই থাপ্পড়ের ভয়ের আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘ বালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। আবিরকে দেখলে যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন ও মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সেই রুমে আসতো না। বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2-1 বার মেঘের কথা জিজ্ঞাসা করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতেই চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞাসা করেনি। এত বছর পর ভাই বাড়ি এসছে, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলার অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটাই চিন্তায় ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবো না হিটলারের সাথে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়, রাত জাগার কারণে সকালে উঠতে পারে না। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকালে একটু হইচই হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এটাই তার বর্তমান জীবন, আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিক 12টায় ঘর থেকে বের হয় আবির ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীতস্বরে ছেলেকে জিজ্ঞাসা করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতা ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে, হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বুঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু, সে আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া শেষে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানভীর রুমের থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে, বারাম্মু, ভাইয়া কোথায়? আটকে ওঠেন মালিহা খান। তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো? আবির কি যেন বললো শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি বাইরে চলে গেল। কেউ প্রশ্ন করার আগে তানভীর ছুটে গেল বাহিরে। তার পিছন পিছন মিম, আদি, মা, কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পিছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইক বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে? সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে শু জুতো। আপাদমস্তক দেখলো আবিরের। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে। আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য।
মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না। অবলীলায় উত্তর দিল আবির। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান, কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজে। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছা ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেনি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে, রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আপু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার কথা মুখেও নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশী হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো কতক্ষণ, হঠাৎ ঝলমলিয়ে উঠলো মেঘ, সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি? শ্বাস ঝেড়ে নিজের মাথায় কাপটা মেরে মেঘ বলে, ছি মেঘ, ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতে রিসিভ হয় কল। আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আমার ভাঙা ফোন টুসটাই বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস। কি মিস করছিস বলে ভালো বান্ধবী? এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আমার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে গেল প্লিজ। আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। এই তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি রে? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছে বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সেই? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে আমার? জানি না, শোন তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকেলে আবির ভাইকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দারুণ স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গরুগম্ভীর হয়ে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস সেই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস। মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% শিওর। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকেই তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বা মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবারও বলা শুরু করলো, এসব কোনো বিষয় না ভেবে, হঠাৎ করে দেখছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে, বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়ার অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকায় প্রশ্ন করে বসল,